আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করতে যাব এমএসটির কোশ্চেন সলভিং পার্ট কত বলতে পারো 5, ঠিক আছে। তো প্রথমটাতে আমরা সলভ করছিলাম ম্যাথের 1 থেকে 5, সেকেন্ডটাতে সলভ করছি 6 থেকে 10, থার্ডটাতে সলভ করছিলাম 11 থেকে 14, আর ফোর্থটাতে সলভ করছিলাম যেটা সকালে দিচ্ছি ওইটাতে সলভ করছিলাম কেমিস্ট্রি এর 1 থেকে 4 পর্যন্ত। আর বাকি যে কেমিস্ট্রি যে আর 4টা প্রশ্ন আছে ওই 4টা প্রশ্ন এখানে আমি সলভ করব। এখানে সলভ করে দেখাই দিচ্ছি 5 থেকে 8 পর্যন্ত। 5 নাম্বার প্রশ্নটা দেখি বলছে, একটু সলভ করার চেষ্টা করা যাক। বলছে যে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কয় লিটার পাত্রে? 4 লিটার পাত্রে। তো তোমাকে বলছে নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হয়। তোমার কাছে কি জিজ্ঞেস করা হয়েছে? কেসিটা কত? কেপিকেসির ম্যাথ আমরা অলরেডি অনেকবার করে আসছি, তো তাহলে এটার এত কঠিন মনে হওয়ার কিছু না। যে বলছে যে 1 মোল এমন নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 4 লিটার পাত্রে নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হয়, কেসিটা বের করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা যদি বিক্রিয়াটা একটু লিখি, আমরা মোটামুটি সবাই নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে বিক্রিয়াটা থেকে অ্যামোনিয়া তৈরি হয় এই বিক্রিয়াটার সাথে পরিচিত, ঠিক আছে। আমরা জানি যে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কয় মোল অ্যামোনিয়া তৈরি করে? 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এটাকে আমরা একটা প্রসেস বলি, হেবার পদ্ধতি। অনেক জায়গায় তুমি এমসিকিউতে পাবা, ঠিক আছে, হেবার প্রসেস বলে, ঠিক আছে। এই হেবার প্রসেসে কি হয়? 1 মোল আর 3 মোল 1:3 রেশিওতে কি করে? বিক্রিয়াটা করে। তো এখানে তোমাকে বলছে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেনকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে আমি বিক্রিয়া মানে ম্যাথগুলো এইভাবে সলভ করি শুরুতে, ঠিক আছে। এটা কিছু কি শুরুতে এখানে কি ছিল? 1 মোল নাইট্রোজেনের কথা বলছে আর 3 মোল কিসের কথা বলছে? হাইড্রোজেনের কথা বলছে। আর শুরুতে কি অ্যামোনিয়া কি আছে? না, শুরুতে উৎপাদের পরিমাণটা কত? 0। শুরুতে উৎপাদ নাই যেহেতু, তাই উৎপাদের পরিমাণটা কি হবে? 0। ওকে, এবার এসে কি আমরা বিয়োজনটা চিন্তা করি। বিয়োজনটা কতটুকু হয়েছে আমি জানি না। ধরলাম যে নাইট্রোজেনের কয় মোল বিয়োজিত হয়? আলফা মোল। নাইট্রোজেনের যদি আলফা মোল বিয়োজিত হয়, দেখলাম যে এখানে 1 মোলের সাথে কয় মোল বিক্রিয়া করে? 3 মোল বিক্রিয়া করে। তাহলে এখানে যদি আলফা মোল বিয়োজিত হয় তাহলে এখানে কতটুকু বিয়োজিত হবে? 3 আলফা। আর এখানে দেখো 1 মোল থেকে কয় মোল তৈরি হয়? 2 মোল। তাহলে এখানে 1 আলফা মোল বিয়োজিত হলে এখানে কয় মোল তৈরি হবে? 2 আলফা মোল তৈরি হবে। এখন যেহেতু এখানে বিয়োজন মানে কি? গড়া নাকি ভাঙা? তাহলে আমরা ভাঙা বোঝানোর জন্য এখানে একটা কি ইউজ করব? মাইনাস ইউজ করব। এখানে একটা মাইনাস ইউজ করব। আর এখানে 2 মোল অ্যামোনিয়া কি হয়েছে? তৈরি হয়েছে। তাই গড়ার জন্য আমরা এখানে কি দিছি? প্লাস দিছি। আশা করি বুঝতে পারছি। আমি প্রথম থেকে একটু রিপিট করি কি করছি। আমার এখানে শুরুতে বলে দিছিল 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেনকে নেওয়া হয়েছে কয় লিটার পাত্রে? তোমাকে পাত্রের আয়তন দেওয়া আছে অলরেডি, কত? ভি, ঠিক আছে। তো তুমি দেখতেছো শুরুতে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, আর শুরুতে অ্যামোনিয়া নাই, কারণ শুরুতে উৎপাদ কত থাকে? 0। তো বিয়োজন আমরা দেখতেছি 1 মোলের জন্য কয় মোল বিয়োজন হয়? 3 মোল। তাহলে এখানে আলফা মোল বিয়োজিত হলে এখানে কতটুকু বিয়োজন হবে? 3 আলফা। আর এখানে কতটুকু তৈরি হবে? দেখতেছি 1 মোল থেকে 2 মোল তৈরি হয়, তাহলে 2 আলফা মোল তৈরি হবে। এবার আমি চিন্তা করি এখানে সাম্যাবস্থায় কি আছে, কারণ আমার যে কেপিকেসি এরা কোন অবস্থায় থাকে? এরা হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় এটা কতটুকু হবে? 1 মাইনাস আলফা। সাম্যাবস্থায় এটা কতটুকু হবে? 3 মাইনাস 3 আলফা। আর সাম্যাবস্থায় এটা কতটুকু হবে? শুধু 2 আলফা, ঠিক আছে। 0 প্লাস 2 আলফা মানে কত? 2 আলফা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার এসে তোমাকে এখানে প্রশ্নে কি বলছে একটু লাইনটা পড়ো। নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হয়, ঠিক আছে। নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে কি কিসে পরিণত হয়? অ্যামোনিয়াতে পরিণত হয়। তাহলে নাইট্রোজেনের যে বিয়োজন, এই বিয়োজন মাত্রাটা এটাকে বলেছি কি? নাইট্রোজেনের 25% যেটা দেওয়া আছে এটা হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? আলফা। এই নাইট্রোজেনের বিয়োজন মাত্রার মান দেওয়া আছে কত? 25%। তুমি যদি 25% কে দশমিক থেকে উঠাইতে চাও তাহলে এখানে কত হবে? এটা পাবা হচ্ছে 0.25, ঠিক আছে। 25% কে দশমিকে কেমনে নিছি? আমরা জানি যে পার্সেন্টেজ যদি উঠাইতে চাই কি করা লাগে? 100 দ্বারা ভাগ করা লাগে। তাহলে এটা কত আসে? 0.25। তাহলে আমাদের সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা যদি আমরা করি, আমাদের এমএসটি তে ক্যালকুলেটর আছে, আমরা এখানে কত পাবো? 1 মাইনাস 0.25। তাহলে এখানে কত আসে? 0.75। আচ্ছা, যদি আমরা 3 মাইনাস 3 আলফা দেই, 3 মাইনাস 3 ইন্টু আলফার মান দেখতেছি কত আছে? 0.25। তাহলে এখানে কত আসে? 2.25। আর যদি আমরা এখানে 2 আলফা ইউজ করি তাহলে 2 ইন্টু কত আসে? 0.25। তাহলে এখানে কত আসতেছে? 0.5। তাহলে আমরা সাম্যাবস্থায় এটা পাইছি এবং এটাও পাই গেছি, ঠিক আছে। এখন সাম্যাবস্থায় এগুলো কি আছে? এগুলো কি হিসেবে আছে? মোল সংখ্যা আকারে আছে। এটা হচ্ছে কত? 0.75 মোল। এটা কতটুকু আছে সাম্যাবস্থায়? 2.25 মোল। এটা কতটুকু আছে? 0.5 মোল। আমরা এখন এসে কি বের করতে বলছে? কেসি বের করতে বলছে, তাই না? কেসি বের করার সূত্রটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, উৎপাদ বাই বিক্রিয়ক। আমি সোজা ভাষায় মনে রাখি কি? উৎপাদ বাই বিক্রিয়ক। দেখতেছি উৎপাদে অ্যামোনিয়া কয়টা আছে? একটা অ্যামোনিয়া আছে নাকি 2টা অ্যামোনিয়া আছে? দেখো তো, 2টা অ্যামোনিয়া আছে। তোমাকে যদি কেউ বলে 2টা এক্স কে গুণ করো, কি বললো? 2টা এক্স কে গুণ করো, তাহলে x দুটাকে গুণ করলে তুমি কি পাবা? এক্স স্কয়ার। তাহলে এখানে অ্যামোনিয়া কয়টা আছে? 2টা অ্যামোনিয়াকে গুণ করলে কি পাই যাবা? অ্যামোনিয়া স্কয়ার। এখানে উৎপাদ বাই বিক্রিয়ক, তাহলে নিচে হবে কি? বিক্রিয়ক। এখানে একটা বিক্রিয়ক কাকে দেখতেছো? নাইট্রোজেন, ঠিক আছে। আর হাইড্রোজেন দেখতেছো, তাহলে তো হাইড্রোজেন কয়টা আছে?
তিনটা, তাহলে তিনটা হইলে গুণ করলে কি হবে হাইড্রোজেন কিউব, আর নাইট্রোজেন একটা আছে, তাহলে এটার উপর পাওয়ার দেওয়ার দরকার নাই। আচ্ছা এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বুঝাইতেছি, থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাইতেছি ঘনমাত্রা, কি বুঝাইতেছি ঘনমাত্রা, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, যে কোনো থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝানো হয় ঘনমাত্রা। তো ঘনমাত্রা বের করার একটা সূত্র আছে, আমাদের তো ঘনমাত্রা পাই নাই, আমরা বেশি মোল সংখ্যা, তো আমরা একটা সূত্র জানি n সমান সমান vs, n সমান সমান আমরা কি জানি vs, এখানে n হইছে কি মোল সংখ্যা, v হইছে কি আয়তন, s হইছে কি ঘনমাত্রা। তো ঘনমাত্রা বের করার জন্য আমরা কি ইউজ করব, s সমান সমান n বাই v। দেখো আমাদের কিন্তু মোল সংখ্যা পাওয়া আছে, আর v তোমাকে প্রশ্নে প্রোভাইড করে দিছে কত, 4 লিটার। ভি তোমাকে প্রশ্নে প্রোভাইড করে দিছে কত লিটার, 4 লিটার পাত্র। তাহলে দেখো তোমাকে ভি দেওয়া আছে, মোল সংখ্যা তুমি অলরেডি পাই গেছো, তাহলে মোল সংখ্যাকে কি করবা, আয়তন দ্বারা ভাগ করে দিলে তুমি কি পাই যেতেছো, ঘনমাত্রা পাই যেতেছো, ঠিক আছে। তো অ্যামোনিয়া কত মোল পাইছো, 0.5 মোল। তাহলে 0.5 কে তুমি কি দ্বারা ভাগ করবা, আয়তন দ্বারা ভাগ করবা। আয়তন আমি কয় লিটার দেখতেছি, 4 লিটার। আয়তন আমরা কত লিটার দিছে, 4 লিটার। তাহলে 4 দিয়ে ভাগ করব, তার উপর একটা কি আছে, স্কয়ার আছে। এবার আছে নাইট্রোজেনের পালা। নাইট্রোজেনের ঘনমাত্রা, নাইট্রোজেনের মোল সংখ্যা দেখতেছি কত, 0.75। এটাকে কি দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব। এবার হচ্ছে কি 2.2, বাকি রয়েছে কি হাইড্রোজেনের ঘনমাত্রা। হাইড্রোজেনের মোল সংখ্যা দেখতেছি কত, 2.25। এটাকে কত দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব, তার মাথায় কি দিব, কিউব দিব। এটাকে ক্যালকুলেট করে তোমার কি বের হয়ে যাবে, কেসিটা ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে কত আসতেছে দেখো তো, 0.5/4, তার মাথায় আসতেছে কি স্কয়ার, আনসার ডিভাইডেড বাই 0.75, উপর ইউজ করো 0.75 ডিভাইডেড বাই কত, 4 ইনটু কত, 2.25 ডিভাইডেড বাই 4 হোল কি হবে, সরি 2.25 কি আসতেছে, 2.25 ডিভাইডেড বাই কত, 4, তার মাঝে কি আসবে, একটা কিউব আসবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কত পাইছি, কেসি এর মানটা 0.46, তাহলে আমাদের আনসার আসছে কত, 0.46। তাহলে কেসি এর মানটা কি পাইছি, 0.46। আশা করি সবাই বুঝতে পারছি। আমি যদি তোমাকে প্রথম থেকে বলি কি করছি না করছি, তোমাকে এখানে কি দেওয়া ছিল, তোমাকে এখানে দেওয়া ছিল 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কয় লিটারের পাত্রে, 4 লিটারের পাত্রে। নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হয়। তোমাকে কি বের করতে বলা হয়েছে, কেসিটা বের করতে বলা হয়েছে। তো শুরুতে নাইট্রোজেন কয় মোল দেওয়া আছে, 1 মোল, হাইড্রোজেন 3 মোল, আর শুরুতে উৎপাদ থাকে কতটুকু, 0। তো দেখতেছি 1 মোলের সাথে 3 মোল রেশিও বিক্রিয়া করতেছে, আর এখানে 2 মোল উৎপন্ন হইতেছে। তাহলে আলফা মোল যদি ভাঙে, তাহলে এখানে 3 আলফা ভাঙবে, আর এখানে তৈরি হবে কতটুকু, 2 আলফা। তো এখানে সাম্যাবস্থায় কতটুকু আছে, 1 মাইনাস আলফা, 3 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা, আর এখানে আছে 2 আলফা। তো আমাকে এখানে প্রশ্ন বলে দিচ্ছে নাইট্রোজেনের 25% বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হয়। তাহলে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে কত, 25%। এটাকে তখন দশমিকে নিচে কত আসছে, 0.25। তাহলে এখান থেকে বিয়োগ করে লিখছি 0.75, 2.25 আর 0.5, ঠিক আছে। এবার কেসি বের করছি। কেসি কেমনে বের করবো, উৎপাদ বা বিক্রিয়ক, উৎপাদের ঘনমাত্রাকে বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা ভাগ করবো। এখানে 2টা অ্যামোনিয়া ছিল, তাই অ্যামোনিয়া স্কয়ার, 3টা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন কিউব, আর এখানে নাইট্রোজেন একটা ছিল, একটাই। তো মোল সংখ্যা থেকে ঘনমাত্রা কেমনে আসছি, দেখতেছি মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করে দিলে কি আসে, ঘনমাত্রা। দেন আমরা জাস্ট মান বসে দিছি, এখান থেকে আমরা কেসি এর মান পাই গেছি কত, 0.46, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের 5 নাম্বারটা কমপ্লিট। দেন 6 নম্বরে আমাকে কি বলছে, যে সাধারণ ইলেকট্রন বিন্যাস অথবা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা নির্ণয় করো। কি দেওয়া আছে, অবস্থান্তর মোল, আর একটা দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এটা আমি এখানেই লিখতে পারি, অবস্থান্তর মোল। অবস্থান্তর মোল কি জিনিস, আমরা জানি যে যেসব ডি ব্লক মূলে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসটা কি রকম হবে, NS2 N-1D, 1 থেকে কত হবে, 9। সংজ্ঞাটা কি রকম ছিল, যে সকল ডি ব্লক মৌলের ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসটা, ডি অরবিটালটা কি থাকে, আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ মানে কি, ডি অরবিটালটা কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, 10ও হইতে পারবে না, তাদেরকে কি বলবো, আমাদের অবস্থান্তর মৌল বলবো। তাহলে যদি 0 না হয়, 10ও না হয়, তাহলে কত থেকে কত থাকবে, ডি অরবিটালে 1টা থেকে 9টা ইলেকট্রন থাকবে, আর এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি ছিল, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের এই যে ডি অরবিটালটা কি থাকে, আংশিক পূর্ণ থাকে, তাকে কি বলে, অবস্থান্তর মৌল। আচ্ছা গেল, অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি হবে, NS2 N-1D, 1 থেকে 9। আচ্ছা এরপরে কি বলছে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি যে কি হবে, NS2টা ফিল আপ থাকবে, NP6টা ফিল আপ থাকবে, তাদেরকে কি বলবো, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এখানে n এর মানটা যে কোনো হইতে পারে, মানে পর্যায় সংখ্যা। যাদের s অরবিটাল পূর্ণ, p অরবিটাল পূর্ণ, তাদেরকে কি বলবো, নিষ্ক্রিয় গ্যাস বলবো। মানে সর্বশেষ কক্ষপথে তোমার কয়টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকবে, এটাকে কি বলতেছি, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। আচ্ছা তো তারপরে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, জ্যামিতিক আকৃতি লিখতে বলা হয়েছে কিসের, sp3 এর, sp3d এর, sp3d2 এর, ঠিক আছে। আমি জ্যামিতিক আকৃতি তো sp3 এরটা জানি, আমি জানলেও একটু তোমাকে বোঝাই লেখাবো। আর এটা কি দেওয়া হচ্ছে, sp3d, আর এটা কি দেওয়া হয়েছে, sp3d2, ঠিক আছে।
আচ্ছা এগুলো মেবি নিচে হবে, আমি একটু পরে লিখে ফেলছি ভুলে। আচ্ছা তোমাকে কি বের করতে বলছে sp3 এর যে জ্যামিতিক গঠন, এটা হচ্ছে কি আমরা সবাই যারা পড়ছি তারা জানি যে কি এটা কি রকম চতুস্তলকীয়, ঠিক আছে। আমি এখানে আর sp3d এটা আমরা জানি যে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, এগুলো কিন্তু আমি এখন আপাতত লিখতেছি, তবে তোমাকে আমি এগুলো প্রত্যেকটা গঠন সহ বোঝাই দিব, ঠিক আছে। ত্রিভুজাকার কি দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয়। আর এটা হচ্ছে কি এটা কি ছিল জানি অষ্টভুজাকার, ঠিক আছে। এটা কি ছিল ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, আর এটা কি ছিল অষ্টতলকীয়, সরি অষ্টতলকীয়, এটা কি ছিল অষ্টতলকীয়। ওকে, তাহলে কি বললাম sp3 কি চতুস্তলকীয়, sp3d ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, আর sp3d2 এটা কি অষ্টতলকীয়। আচ্ছা এখানে বন্ধন কোণগুলো কত হবে, sp3 তে বন্ধন কোণগুলো হবে 109.5, তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিতেছি এবং তোমাকে এগুলো গঠন সহকারে দেখাই দিব, সমস্যা নেই, চিন্তা করে না। আর এটা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, এখানে বন্ধন কোণ কত হবে, একটা বন্ধন কোণ হবে 120 আর একটা বন্ধন কোণ কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে। একটা বন্ধন কোণ হবে কত 120 ডিগ্রি, একটা হবে কেন 90 ডিগ্রি। আর অষ্টতলকীয় এটাতে বন্ধন কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি কি শিখলাম, sp3 হচ্ছে চতুস্তলকীয় 109.5, তারপর sp3d ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় এটা হবে কত 90, আর একটা হচ্ছে 120, sp3d2 এটা কি রকম হবে অষ্টতলকীয়, আর বন্ধন কোণগুলো কত হবে 90 ডিগ্রি। আচ্ছা তো আমি যদি sp3 টা আঁকি, এটা চতুস্তলকীয়, চতুস্তলকীয় কি রকম, আমরা যদি একটা চতুস্তলকীয় উদাহরণ দেই CH4 একদম কমন উদাহরণ, মিথেন। এটা কিভাবে অবস্থিত, কার্বন, এখান দিয়ে একটা হাইড্রোজেন অবস্থিত, এখান দিয়ে একটা হাইড্রোজেন অবস্থিত, এখান দিয়ে একটা হাইড্রোজেন অবস্থিত, এখান দিয়ে একটা হাইড্রোজেন অবস্থিত। এটা কিন্তু 3 ডাইমেনশনাল ভাবে অবস্থিত। তোমার মনে হবে না দেখি এটা কেমনে 109.5 হয়, আচ্ছা এটা 109.5 হইতে পারে, এটা কেমনে 109.5 হয়। বন্ধন কোণ মানে কি, দুইটা বন্ডের মধ্যাকার কোণটাকে আমরা কি বলতেছি বন্ধন কোণ। তোমার মনে হইতে পারে এটা চতুস্তলকীয় কিভাবে, ঠিক আছে। তো এটার জন্য তোমাকে আমি কি করব একটু দেখানোর চেষ্টা করব জিনিসটা কি রকম। যদি আমি কি করি 4টা সাইন পেন নেই, তাহলে আশা করি বুঝতে পারবো জিনিসটা কি রকম। দেখো এখানে আছে কি 3টা সাইন পেন আর উপর দিয়ে একটা সাইন পেন দিলাম। তুমি এই প্রান্তের সাথে এই প্রান্তটাকে যোগ করো, এই প্রান্তের সাথে এই প্রান্তকে যোগ করো, আর এই প্রান্তের কোণার সাথে এই প্রান্তটাকে যোগ করো, তাহলে দেখো তো তোমার কয়টা তল তুমি ফিল আপ করতে পারবা। এখানে যখন এটার সাথে এটাকে আর এটার সাথে এটাকে যোগ করবা, এখানে একটা তল আসবে, তাই না। আবার এটার সাথে এটাকে যখন যোগ করবে এখান দিয়ে একটা তল আসবে, আবার এটার সাথে এটাকে যোগ করলে আরেকটা তল আসবে, আর নিচে একটা তল, টোটাল কয়টা তল 4টা তল। এবার বন্ধন কোণগুলো তুমি হিসাব করো, এটার সাথে এটার বন্ধন কোণ 109.5 হবে, এটার সাথে এটার বন্ধন কোণ 109.5, আবার এটার সাথে এটার বন্ধন কোণ 109.5, প্রত্যেকটার সাথে কিন্তু কত ডিগ্রি কোণে থাকবে 109.5 কোণে থাকবে। তাই এখানে একটাই বন্ধন কোণ আছে, কত আছে 109.5। এটা হচ্ছে কি CH4, এখানে একটা কার্বন আছে আর প্রত্যেকটা প্রান্তে একটা করে কি আছে হাইড্রোজেন আছে, টোটাল কয়টা তল 4টা তল, তাই এটার নাম কি চতুস্তলকীয়। ইংরেজিতে অনেক জায়গায় দেখবা কি আছে টেট্রাহেড্রাল, ঠিক আছে, টেট্রাগোনাল। আচ্ছা এরপর একটা কি আছে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় ফেমাস উদাহরণ কোনটা, PCl5, ঠিক আছে। কি রকম PCl5টা কি রকম দেখলাম ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। এটা দেখতে কি রকম হবে, এখান দিয়ে একটা ক্লোরিন, এখান দিয়ে একটা ক্লোরিন, এখান দিয়ে একটা ক্লোরিন, ঠিক আছে, আর উপর একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন। তাহলে এটা দেখতে কি রকম হবে, মনে রাখবা এই তিনটা হইছে একই সমতলে অবস্থিত, এই ক্লোরিন এই ক্লোরিন এই ক্লোরিন একই সমতলে অবস্থিত, আর এটা হইছে উপরের দিকে অবস্থিত, এটা হইছে নিচের দিকে অবস্থিত। তাহলে এবার দেখো এটার সাথে এটা যোগ আছে, এটার সাথে এটা যোগ আছে, এটার সাথে এটা যোগ আছে, দেখো তো উপরে একটা কি তৈরি হয়েছে পিরামিড তৈরি হয়েছে। আবার তুমি এটার সাথে এটাকে যোগ করলা, এটার সাথে এটাকে যোগ করলা, এটার সাথে এটা যোগ করলা, নিচে একটা পিরামিড তৈরি হয়েছে। তাহলে কয়টা পিরামিড, 2টা পিরামিড, তাই এটাকে বলতেছে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। এখন বন্ধন কোণগুলো কিভাবে আসছে, ঠিক আছে। যদি বন্ধন কোণটা হিসাব করতে চাই এটা একটু হিজিবিজি লাগতেছে তোমার জন্য, আমি আবার একবার আঁকলাম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ঠিক আছে। এই 3টা ক্লোরিন কিন্তু একই সমতলে অবস্থিত, 3টা ক্লোরিন যদি একই সমতলে অবস্থিত হয় তাহলে বন্ধন কোণগুলো কত কত হবে, একটা সমতলে কত কোণ তৈরি করে 360, ঠিক আছে। তো 3টা ভাগে ভাগ করলে কত কত হবে 120 120 120। আর উপরে একটা ক্লোরিন আছে, এটা কিন্তু সমকোণে অবস্থিত, তাহলে এটা কত ডিগ্রি কোণ তৈরি করবে 90 ডিগ্রি। নিচে একটা ক্লোরিন আছে, কয়টা কত ডিগ্রি কোণ তৈরি করবে 90 ডিগ্রি। তাহলে 120 120 120 3টা, আর উপরে একটা 90, নিচে একটা 90। তো আশা করি বুঝতে পারছি যে বন্ধন কোণগুলো কেমনে হয়েছে। এখন যদি এটাকে তোমার সাইন পেনের সাথে দেখানোর চেষ্টা করি, তাহলে আমার 5টা সাইন পেন লাগবে। কিভাবে দেখাইতে পারি, জিনিসটা হচ্ছে এইভাবে অবস্থিত, এই 3টা দেখো, প্রথমে এখানে কয়টা সাইন পেন 3টা, আমার যেখানে বুড়ো আঙ্গুলটা আছে এখানে কি আছে আমাদের ফসফরাস আছে, এখান দিয়ে একটা ক্লোরিন আছে, এখান দিয়ে একটা ক্লোরিন আছে, এখান দিয়ে একটা ক্লোরিন আছে, ঠিক আছে। এটা কিন্তু আরেকটু এরকম হবে, আচ্ছা 120 ডিগ্রি কোণে থাকবে 3টা, এবার হয়েছে, ঠিক আছে। এখানে ফসফরাস আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, 3টা ক্লোরিন গেল। বাকি কয়টা ক্লোরিন, 2টা ক্লোরিন। উপরে একটা ক্লোরিন থাকবে, 4টা ক্লোরিন,
ঠিক আছে, নিচে এইভাবে আরেকটা ধরলে নিচে আরেকটা ক্লোরিন আসবে, ঠিক আছে, তাহলে কয়টা ক্লোরিন? 5টা ক্লোরিন। তাহলে এটা কি রকম? PCl5টা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় কেমনে? তুমি যদি এটার সাথে এটাকে যোগ করো, এটার সাথে এটাকে যোগ করো, এটার সাথে এটাকে যোগ করো, দেখো তো এটা কি একটা পিরামিড শেপ হয় নাকি হয় না? অবশ্যই এটা একটা পিরামিড শেপ হবে। সেম ভাবে যখন তুমি উল্টাবা, নিচেও কিন্তু একটা পিরামিড আছে, তাহলে কয়টা পিরামিড তৈরি হয়েছে? 2টা পিরামিড তৈরি হয়েছে, তাই এটার নাম কি হয়ে গেছে? ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। আর বন্ধন কোণগুলো কিভাবে 120? দেখো তো এইটা 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 তিনটা কিন্তু একই সমতলে অবস্থিত। এটার সাথে এটার বন্ধন কোণ 120, এটার সাথে 120, এটার সাথে 120, আর এটা কিন্তু এটার সাথে 90 ডিগ্রি কোণ অবস্থিত। এই দুইটার মধ্যকার বন্ধন কোণ কত হবে? 90 ডিগ্রি। এটার সাথে এটার বন্ধন কোণ 90, এটার সাথে এটার বন্ধন কোণ 90। বুঝতে পারছি? এই জন্য বন্ধন কোণ কয় রকম আছে? এখানে 2 রকমের। আচ্ছা, এরপরটা কি? অষ্টতলকীয়। অষ্টতলকীয় উদাহরণ কি আছে? আমরা সবাই কম বেশি জানি। SF কত? 6 সালফার হেক্সাফ্লোরাইড, ঠিক আছে। এটা দেখতে কিরকম হবে? এই একটা সালফার, এখান দিয়ে একটা ফ্লোরিন, এখান দিয়ে একটা ফ্লোরিন, এখান দিয়ে একটা ফ্লোরিন, এখান দিয়ে একটা ফ্লোরিন। এই 4টা ফ্লোরিন কিন্তু একই সমতলে অবস্থিত। তাহলে 4টা ফ্লোরিন গেল গা, বাকি রইল কয়টা ফ্লোরিন? 2টা ফ্লোরিন। একটা ফ্লোরিন উপরে, একটা ফ্লোরিন কোথায়? নিচে। এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো। তাহলে দেখো তো উপরে কয়টা তল হয়ে গেছে? একটা তল, 2টা তল, 3টা তল, 4টা তল। আবার নিচের সাথে যোগ করো, নিচে কয়টা তল হবে? 4টা তল। টোটাল কয়টা তল? 8টা তল। আর তাই এটা কি হয়েছে? অষ্টতলকীয় হয়েছে, ঠিক আছে। তাই এটার গঠনটা কি রকম? অষ্টতলকীয়। এখন যদি তুমি কি করো, বন্ধন কোণগুলো মেজার করতে চাও, তাহলে তোমার বন্ধন কোণ যদি মেজার করতে হয়, তাহলে তুমি সালফারের সাথে দেখবা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, ঠিক আছে। এই 4টা ফ্লোরিন কিন্তু একই সমতলে অবস্থিত। আমরা জানি যে একটা সমতলে কত কোণ তৈরি করে? 360। তাহলে এ কোণ কত? 90, এ কোণ কত? 90, এ কোণ কত? 90, এ কোণ কত? 90, ঠিক আছে। 360কে যদি তুমি 4 ভাগ করো, কত কত পাবা? 90 90। আর এখানে একটা উপরে ফ্লোরিন আছে, নিচে একটা ফ্লোরিন আছে। আমরা জানি উপরের সাথে নিচের কত কোণ তৈরি করে? 90 ডিগ্রি। তাহলে সবগুলা কোণই কি আসতেছে? 90 ডিগ্রি আসতেছে। তাই SF6টা কি হবে? সবগুলা বন্ধন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা কি হবে? অষ্টতলকীয়। তো জিনিসটা কি রকম যদি তোমাকে দেখাইতে চাই, তাহলে এখন কিন্তু আমার টোটাল কয়টা সাইন পেন লাগবে? টোটাল লাগবে 6টা, ঠিক আছে। প্রথমে এসে কি এই 4টা, দেখো আমার এখানে যে এই যে পজিশনটা আছে, এই পজিশনটাতে কি আছে? সালফার। এখানে একটা ফ্লোরিন অবস্থিত, এখানে একটা ফ্লোরিন অবস্থিত, এখানে একটা ফ্লোরিন অবস্থিত, এখানে একটা ফ্লোরিন অবস্থিত। তাহলে 4টা ফ্লোরিন চলে গেছে। কিন্তু আরেকটু সুন্দরভাবে হবে, আমি ধরতে অসুবিধা হওয়ার কারণে জিনিসটা একটু এরকম লাগছে। আচ্ছা, এখন মনে হয়েছে। দেখো তো এই 4টা কি আছে? একই সমতলে অবস্থিত। তাহলে এটার সাথে এটার বন্ধন কোণ কত হবে? 90, এটার সাথে এটার বন্ধন কোণ 90, এটার সাথে এটার বন্ধন কোণ 90, এটার সাথে এটার বন্ধন কোণ কত? 90। 4টা বন্ধন কোণ কত? 90 ডিগ্রি। আচ্ছা, এখন উপরে একটা সালফার অবস্থিত, তাহলে 4টা সালফার কিন্তু চলে গেছে, সরি 4টা ফ্লোরিন কিন্তু চলে গেছে, সালফার কিন্তু মাঝখানে অবস্থিত। 4টা ফ্লোরিন চলে গেছে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ফ্লোরিন। তাহলে এবার দেখো তো, তুমি যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে কানেক্ট করো, এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে কানেক্ট করো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কানেক্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কানেক্ট করো, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট করলে একটা তল, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট করলে আরেকটা তল, 2টা, 3টা, 4টা, তাই না? সিমিলারলি যখন তুমি নিচে দিবা আরেকটা সাইন পেনকে রাখবা এভাবে, তখন উপরে কয়টা তল? 4টা তল। তাহলে টোটাল কয়টা তল? অষ্টতলকীয়। বুঝতে পারছি? এটার সাথে বন্ধন কোণ 90, এটার সাথে বন্ধন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ সমকোণ অবস্থিত। তাহলে সবগুলা বন্ধন কোণ পাইতেছি 90 ডিগ্রি। আর এটা দেখতে কি রকম? অষ্টতলকীয়। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। এটা বোঝানোর কারণ হচ্ছে তুমি অনেক জায়গায় সেম জিনিসটাই পাবা, আর আশা করি এই জিনিসটা কখনো ভুলবা না তুমি যেখানেই যাবা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের 6 নম্বরের প্রবলেম, যেটা বলা হয়েছিল এটা। এরপর আমাকে 7 নম্বরে কি বলছে? সংকেত লিখতে বলা হয়েছে। কিসে কিসে সংকেত লিখতে বলা হয়েছে? সংকেত লিখো সাদা অথবা ব্লু ভিট্রিয়ল, সরি সাদা অথবা সবুজ ভিট্রিয়ল, ঠিক আছে। আচ্ছা, কি কি লিখতে বলা হয়েছে? সাদা ভিট্রিয়ল অথবা সবুজ ভিট্রিয়ল। তো সাদা ভিট্রিয়লের যে সংকেত, সাদা ভিট্রিয়লের সংকেতটা কি? শুধুমাত্র জিঙ্ক সালফেট যেটা আছে ওইটাকে আমরা কি বলি? সাদা ভিট্রিয়ল বলি। কারণ জিঙ্ক সালফেটে জিঙ্কের যে আয়নটা আছে, ওই আয়নটা নরমালি লবণ অবস্থা থাকলে এটা কি রকম হয়? সাদা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? সাদা ভিট্রিয়ল, ঠিক আছে। আর বাকি হলো কোনটা? সবুজ ভিট্রিয়ল। সবুজ ভিট্রিয়ল হচ্ছে আমাদের ফেরাস সালফেট 7 অণু পানি, এটাকে কি বলা হয়? সবুজ ভিট্রিয়ল বলা হয়। আমাদের যে ফেরাস সালফেট 7 অণু পানি আছে, এটাকে আমরা কি বলি? সবুজ ভিট্রিয়ল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? বোরাক্স। বোরাক্স হচ্ছে কি? তোমরা যে বোরাক্স মোস্ট প্রবাবলি একটা হচ্ছে কি? মলম, ঠিক আছে। মোস্ট প্রবাবলি একটা মলম। এটা সংকেতটা কি ছিল? Na2B4O7, তারপরে কি ছিল? 10H2O, ঠিক আছে। বোরাক্সের ফর্মুলা কি রকম ছিল? Na2B4O7 10H2O, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার আমরা পরিচিত 9 থেকে দেখে আসছি। ব্লিচিং পাউডারের সংকেতটা কি রকম? CaOClCl, ঠিক আছে। ব্লিচিং পাউডারের সংকেতটা কি রকম? CaOClCl, ওকে।
আচ্ছা, এরপরে 4 নম্বরে যে ফর্মুলাটা জানতে চাওয়া হয়েছে, সংকেতটা জানতে চাওয়া হয়েছে কিসের? সাদা লেড, ঠিক আছে, সাদা লেডের, ঠিক আছে। আমরা যে লেডের কথা বলি পিবি, এটা কিন্তু সিঁদুর হিসেবে ইউজ করা হয়, এটা হচ্ছে লাল, ঠিক আছে। কিন্তু আমার কাছে প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে? সাদা লেডের সংকেতটা। তো এটা আমি নিজেও জানতাম না, ভিডিও পজ করার পরে কি করছি, গুগল নেট থেকে দেখে তারপরে আনসার দিতেছি। আচ্ছা, এটা সংকেতটা হচ্ছে লেড কার্বনেট, লেড কার্বনেট আর লেড হাইড্রোক্সাইড, ঠিক আছে, লেড কার্বনেট আর লেড হাইড্রোক্সাইড। আচ্ছা, লেড কার্বনেটের সংকেতটা কি রকম? লেড PbCO3 হচ্ছে লেড কার্বনেট, তার উপর হবে কি একটা হোল 2, আর লেড হাইড্রোক্সাইড, লেড হাইড্রোক্সাইডের সংকেত কি? PbOH হোল 2। এটা হচ্ছে কিসের সংকেত? সাদা লেডের সংকেত, ওকে। আচ্ছা, তো আমি আবার একটু বলতেছি, সাদা লেড এটা কিন্তু নরমালি কোথাও তেমন একটা বেশি কোথাও পাই নাই। এটা কি সংকেতটা হচ্ছে? লেড কার্বনেট হোল 2 আর লেড হাইড্রোক্সাইড। এইভাবে মনে রাখলে তোমার আশা করি মনে থাকবে বেশি ভালো করে। আর 5 নম্বরে কি জানতে চাওয়া হয়েছে? টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস, অনেক জায়গায় পাবা CCl3NO2, CCl3NO2, এটাই হচ্ছে কি? কাঁদুনে গ্যাস অথবা টিয়ার গ্যাস, ওকে, ঠিক আছে। ওই যে টিয়ার গ্যাস হিসেবে যেটা মানে ওইটা হচ্ছে কি? কাঁদুনে গ্যাস হিসেবে যেটা মানে ওইটা হচ্ছে কি? CCl3NO2। তো আমি যদি প্রথম থেকে বলি কি ছিল? সাদা ভিট্রিয়ল, যেটা হচ্ছে কি? জিঙ্ক সালফেট, ওইটা হচ্ছে কি? সাদা ভিট্রিয়ল। আর সবুজ ভিট্রিয়লটা হচ্ছে কি? ফেরাস সালফেট 7 অনু পানি, বোরাক্স হচ্ছে কি? Na2B4O7, 10H2O, ব্লিচিং পাউডার CaOClCl, তারপর হচ্ছে কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটার নাম কিন্তু কি ছিল? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে। তারপর কি ছিল? সাদা লেড কি ছিল? লেড কার্বনেট হোল 2, লেড হাইড্রোক্সাইড। আর টিয়ার গ্যাস কি ছিল? CCl3NO2। আচ্ছা, এরপরে কি জানতে চাইছে? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত এটা কিন্তু কি ছিল? জাস্ট আণবিক সংকেত, মানে নরমাল সংকেতটা আর কি। আর এখানে কি জানতে চাইছে? গাঠনিক সংকেত, মানে এটা গঠনগত দিক থেকে কি রকম হবে এটা তোমার কাছে দেখতে জানতে চাইছে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখতে যাই, প্রথমে আমার কাছে কি জানতে চাইছে? মিথক্সি বেনজিন, অথবা এখানে ব্রেকেট দিয়ে লেখা আছে অ্যানিসোল। কি দেওয়া আছে? অ্যানিসোল, মিথক্সি বেনজিন অথবা অ্যানিসোল। এটা দেখতে কি রকম? বেনজিন মানে কি রকম হবে? তুমি সবাই জানো যে একটা একান্তর করে দ্বিবন্ধন থাকবে, এটা কি বলে? বেনজিন বলে। এখন এখানে বলছে মিথক্সি, তাহলে একটা মিথেন আছে আর একটা অক্সিজেন আছে, তাহলে মিথক্সি বেনজিনটা দেখতে কি রকম হবে? এরকম। বেনজিনের সাথে একটা অক্সিজেন, এটা হবে একটা কি? CH3। এটা কি একটা কি যৌগ? এটা কি যৌগ? এটা মানে কোন সমগোত্রীয় শ্রেণীর অবস্থিত? এটা আমরা দেখে বুঝতেছি এটা একটা ইথার, কিন্তু এটা কি? একটা ইথার। এই সাইডে একটা অ্যালকাইল মূলক, এই সাইডে একটা অ্যালকাইল মূলক। তাহলে এটা কি? মিথক্সি বেনজিন। মিথক্সি, মিথেনের সাথে অক্সিজেন আছে, মিথক্সি শর্ট যেদিকে থাকে ওই দিক থেকে কিন্তু অক্সিজেনটা যুক্ত হয়। তো এইদিকে যেহেতু ছোট আর এদিকে যেহেতু বড় অ্যালকাইল মূলক, তো এটা মিথক্সি বেনজিন, ওকে। আর এটার একটা নাম আছে কি? অ্যানিসোল। আচ্ছা, এরপরে কি জানতে চাইছে? ক্লোরোবেনজিন। তো বেনজিনের সংকেতটা কি রকম? আমরা সবাই জানি বেনজিন কি রকম? এরকম। এটার সাথে যখন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা ক্লোরিন যুক্ত হয়ে যাবে, এটার নাম কি রকম হয়ে যাবে? ক্লোরোবেনজিন, ঠিক আছে। তাহলে ক্লোরোবেনজিনে কি হবে? জাস্ট একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে কি দিয়ে দিবা? একটা ক্লোরিন দিয়ে দিবা। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি জানতে চাইছে? পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড এটা অনেক বেশি আসে, এটা অনেক প্রিপারেশনটাও আসে, মানে কিভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়, ঠিক আছে। তো এটা কি ছিল? এটা আরেকটা নাম ছিল 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। কি ছিল? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ফেনল কি রকম ছিল? তোমার যখন বেনজিনের মধ্যে তুমি কি লাগাই দিবে? একটা হাইড্রোক্সিল মূলক লাগাই দিবে, এটার নাম কি ছিল? ফেনল, ওকে। এটা ছিল আমাদের ফেনল। এখন হচ্ছে কি? ফেনলের 2,4,6 ট্রাইনাইট্রো, তার মানে নাইট্রো মূলক কয়টা থাকবে? 3টা থাকবে। এটা হচ্ছে একটা 2 নাম্বার কার্বনে, এবার 4 নাম্বার কার্বনে একটা থাকবে, আর 6 নাম্বার কার্বনে একটা থাকবে। তাহলে এটা কি হবে? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটাকে কি বলে? পিক্রিক অ্যাসিড বলে। তো এটা কি? ফেনলকে কি করলে যদি তুমি নাইট্রেশন করো অতি শক্তিশালী জারকের সাহায্যে, তাহলে এটা কি হয়ে যাবে? পিক্রিক অ্যাসিড তৈরি হয়, যতটুকু মনে পড়ে, অনেকদিন দেখি না, ঠিক আছে। পিক্রিক অ্যাসিডের সংকেতটা কি? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। আর মেনথল, এটাও তেমন একটা বেশি নরমালি দেয় না, মনে না থাকার কথা, আমারও মনে ছিল না। তো তুমি যদি গুগল করে এটা দেখবা, এটা সংকেতটা কি রকম? এটা সংকেতটা হচ্ছে কি? CH3, এখান থেকে একটা CH3 আর নিচে 2টা CH3, ঠিক আছে। এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক, আর এখানে একটা কি? হাইড্রোক্সিল। এটাই কিসের সংকেত? এটাই কি? মেনথলের সংকেত। তাহলে মেনথলের সংকেতটা কি? মেনথলের সংকেতটা হবে কি? তুমি সাইক্লোহেক্সেন, এটা কিন্তু বেনজিন না, খেয়াল করতে হবে, ভিতরে কোনো গোল্লাও দেওয়া নাই অথবা একান্ত দ্বিবন্ধন দেওয়া নাই, তাহলে এটা কিন্তু বেনজিন না। এটা হচ্ছে কি? সাইক্লোহেক্সেনের উপর একটা মিথাইল মূলক, নিচে 2টা মিথাইল মূলক, 2টা হাইড্রোজেনের জায়গায়, আর এখানে একটা কি? হাইড্রোক্সিল মূলক। এটাকে কি বলতেছে? মেনথল। কি? মেনথল, ওকে। তাহলে এখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া ছিল, যদিও 5 নাম্বার প্রশ্নটা এখানে তুমি পিডিএফটা যখন দেখবা তখন দেখবা যে পিডিএফে কিন্তু 5 নাম্বার প্রশ্নটা নাই। তো এখানে আমার কাছে প্রশ্নটা ছিল না, এই জন্য আমি সলভ করতে পারি নাই। তো আমার কাছে প্রশ্নের প্রথমটাতে কি জানতে চাইছিল? মিথক্সি বেনজিন অথবা অ্যানিসোল। তো এটা কি হবে? বেনজিনের মাথায় একটা কি লাগাই দিবা? অক্সিজেন আর একটা মিথেন, এটা একটা ইথার যৌগ, ঠিক আছে। আর তারপরে কি জানতে চাইছিল?
ক্লোরোবেনজিন, জাস্ট বেনজিনের সাথে একটা ক্লোরিন লাগাই দিবা, পিকনিক অ্যাসিড 246 ট্রাইনাইট্রোফেনল, ফেনলের সাথে নাইট্রেশন করলে 2 4 6 নাম্বার কার্বনে কি যুক্ত করে যাবে নাইট্রোজেন, মানে নাইট্রোমূলক যুক্ত হয়ে যাবে ট্রাইনাইট্রো, তারপর এটা কি ফেনল, এটাকে বলতেছে পিকনিক অ্যাসিড। এরপরে কি মেনথল, মেনথল হচ্ছে কি এক নাম্বারের মিথাইল মূলক, তারপর এখানে কি আর অপোজিটটাতেও কি হবে দুইটা মিথাইল মূলক আর এখানে একটা হাইড্রোক্সিল মূলক, ঠিক আছে, এটাকে কি বলতেছে মেনথল। আশা করি সবাই বুঝতে পারছি। পিডিএফ তো আমি কবেটে প্রথম রাতেই দিয়ে দিব, মানে কারো কোনো সমস্যা হলে জানাতে পারো, ঠিক আছে। আর যারা গ্রুপে যুক্ত নাই, গ্রুপ লিঙ্ক থেকে গ্রুপে ঢুকতে পারো, অথবা কমেন্ট করলে আমি গ্রুপের লিঙ্ক দিব, পেজের লিঙ্কও দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তখন প্রশ্ন সলভগুলো আরো তাড়াতাড়ি পাবা। আর কারো যদি কোনো প্রশ্ন থাকতে পেজে মেসেজ করলে পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ।